কবিতা আসলে মন ও প্রকৃতির কথা বলে। তো মন এবং প্রকৃতি নিয়ে একটি অসাধারণ কবিতা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের রিভাইজড ফর দ্য ইয়ার 2026 যে নতুন সংস্করণের বইটি। এই বইয়ের ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্টের অংশ লেসন 2 পোয়েমস অ্যাবাউট নেচারের পরবর্তী যে পেজটা 49 পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এই কবিতাটি অর্থাৎ সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, এই কবিতাটি আমি আজকে তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ব্যাখ্যায় চলে যাই। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস রিটেন বাই র্যাচেল ফিল্ড এর প্রথম যে স্ট্যান্জা বা স্তবক সেটি পড়ছি। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু একটা টোল্ড বলল দ্য ওয়াইল্ড গিস বন্য রাজহাঁসদের। ইট ওয়াজ টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। শাব্দিক অর্থ বললাম, ভাবার্থ খেয়াল করো। বুনো হাঁসদের কেউ মুখে এসে আসলে বেশিটা তাগিদ দেয় না। এটি প্রকৃতির একটি অদৃশ্য ডাক বা তাদের ভিতরে থাকা সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট, যা তাদের জানান দেয় যে বর্তমান বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাওয়ার সময় এসে গেছে। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন, যদিও ফসলের মাঠগুলো সোনালী ফসলে ভরে গিয়েছিল। সামথিং হুইসপার্ড, তবুও কিছু একটা বা একটা কিছু, হুইসপার মানে কানাকানি করা, ফিসফিস করে বলা। স্নো অর্থাৎ তুষারপাত আসছে বা বরফ। ভাবার্থ হলো চারপাশের মাঠগুলো তখন আসলে পাকা সোনালী এবং সুন্দর দেখাচ্ছিল। আপাত দৃষ্টিতে কোনো বিপদের আভাস ছিল না, কিন্তু বুনো হাঁসদের অন্তরাত্মায় সে প্রকৃতির অদৃশ্য শক্তি ফিসফিসি সতর্ক করে দেয় যে জলদি এই মাঠ বরফে ঢেকে যাবে। স্ট্যানজা 2, লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টায়ারিং, পাতাগুলো ছিল সবুজ এবং দোল খাচ্ছিল বাতাসে। বেরিজ, পাকা বেরি বেরি যে ফলগুলো, লাস্টার গ্লোস, এই লাস্টার গ্লোসড মানে হচ্ছে উজ্জ্বল চকচকে হয়ে ওঠা, অর্থাৎ বেরি ফলগুলো চকচকে হয়ে উঠেছিল, উজ্জ্বল হয়ে উঠেছিল। কবি এখানে বোঝাতে চেয়েছেন, এখানে শরতের শেষের একটি প্রাণবন্ত ছবি এঁকেছেন কবি। চারপাশের প্রকৃতি এখনো সতেজ, গাছে ফল পেকে চকচক করছে, যা হাঁসদের জন্য আসলে প্রচুর খাবারের উৎস। বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স সামথিং caution ফ্রস্ট, কিন্তু বিনিথ মানে নিচে, ওয়ার্ম মানে উষ্ণ, ফেদার্স মানে পালক, উষ্ণ পালকের নিচে, সামথিং caution কিছু একটা, একটা কিছু, কশন মানে সতর্ক করে দিয়েছিল, ফ্রস্ট যে তুষারপাত চলে আসছে। এখানে তোমরা জানো যে আমাদের জেএসসি পরীক্ষা বা স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় কিন্তু কোনো কবিতা দেয়া থাকে না, প্রশ্ন দেয়া থাকবে শুধু, ওখানে লিখতে হয়। এটা কিন্তু একটা কমন প্রশ্ন এই কবিতার, যে হোয়াট ডাজ ইট মিন বাই সামথিং ইন দ্য পোয়েম সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, অর্থাৎ ওয়াইল্ড গিস কবিতায় সামথিং বলতে আসলে কি বোঝানো হয়েছে। আসলে সামথিং বলতে হচ্ছে প্রকৃতির একটা অদৃশ্য ডাক বা সহজাত প্রবৃত্তি, যেটা সব প্রাণীকে বুঝিয়ে দেয় কি করা উচিত কি করা উচিত না, সেই ক্ষেত্রেই আসলে সামথিং বোঝানো হয়েছে। এবার শো স্ট্যানজা 3, অল দ্য স্যাগিং অর্চার্ড, স্যাগিং মানে হলো ঝুলে পড়া, ফলের রোহায় নুয়ে পড়া, অর্চার্ড মানে হচ্ছে অর্চার্ড ফলের বাগান সমূহ। অল দ্য স্যাগিং অর্চার্ড, ফলের ভারে নুয়ে পড়া ফলের বাগান সমূহ, স্টিমড উইথ, স্টিম শাব্দিক অর্থ হলো ধোয়া ওঠা, দ্যাট মিনস বাষ্পীভূত হওয়া, অর্থাৎ এখানে সুবাস ছড়াচ্ছিল অর্থে ব্যবহৃত হয়েছে। স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, ও অ্যাম্বারের মতো সুবাস ছড়াচ্ছিল। বাগানগুলো পাকা ফলে ঠাসা, রোদের তাপে সেই পাকা ফলের মিষ্টি ও তীব্র সুবাস চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে, একটি প্রাচুর্য ও আরামদায়ক পরিবেশের প্রতীক বোঝানো হয়েছে। এরপর দুই লাইন দেখি। বাট ইচ ওয়াইল্ড ব্রেস্ট, কিন্তু প্রত্যেকটা বন্য প্রাণীর বুক, ব্রেস্ট মানে বুক, স্টিফেন্ড, স্টিফেন্ড মানে হলো শক্ত হয়ে যাওয়া, জমা হয়ে যাওয়া, অর্থাৎ আমরা যখন ভয় পাই দেখবে আমাদের বুক টান টান হয়ে যায়, একটা উত্তেজনা কাজ করে, এটাকেই আসলে স্টিফেন্ড বোঝানো হয়েছে। অ্যাট রিমেম্বার্ড আইজ, কেন? কারণ ওই যে অন্যান্য বছরের যে শীতের স্মৃতি, তাদের তিক্ত অভিজ্ঞতা, সেটাকে মনে করে তাদের বুক কি হয়ে গেল, স্টিফেন্ড হয়ে গেল, অর্থাৎ টান টান হয়ে উঠেছিল। স্তবক 4, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস,
কিছু একটা বন্য রাজাহাঁসকে বলল, "ইট ওয়াজ টাইম টু ফ্লাই।" এখন উড়ার সময় হয়েছে। ভাবার্থ হলো সব দ্বিধা ছেড়ে ফেলে অবশেষে চূড়ান্ত মুহূর্তটি এসে যায়। প্রকৃতির সেই অদৃশ্য সংকেত তাদের বলে দেয় যে আর বসে থাকার সুযোগ নেই, এবার ডানা মেলতে হবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝছো কিনা জানি না, এখানে যে ওয়াইল্ড গিজ বা বন্য রাজহাঁসদের বোঝানো হয়েছে, তোমরা জানো যে প্রতি বছর শীতকালে আমাদের দেশে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আমরা অনেকেই এই বন্য রাজহাঁস, দ্যাট মিনস অতিথি পাখি দেখতে যাই। তোমরা যে অতিথি পাখির কথা শুনেছো বা দেখেছো, এটি আসলে কবি বোঝানোর চেষ্টা করেছেন যে ওয়াইল্ড গিস। পরের লাইন দেখি, সামার সান ওয়াজ অন দেয়ার উইংস। গ্রীষ্মের যে রোদ ওয়াজ অন দেয়ার উইংস, তাদের পাখনায় ছিল বা ডানায় ছিল, উইন্টার ইন দেয়ার ক্রাই, কিন্তু তাদের ক্রাই বা চিৎকার, ডাকের মধ্যে, কান্নার মধ্যে ছিল শীতকাল। অর্থাৎ বোঝানো হচ্ছে, এটি এই কবিতার সবচেয়ে সুন্দর ও গভীর লাইন। হাঁসগুলো যখন আকাশে ওড়া শুরু করেছে, তখনও ওদের ডানার উপরে ঝলমলে রোদ ছিল বা গ্রীষ্মের ওম ছিল, কিন্তু ওড়ার সময় তারা যে ডাক বা চিৎকার ছাড়ছে, তার মধ্যে লুকিয়ে আছে আসন্ন তীব্রের শীতের তীব্রতা, ভয় ও চলে যাওয়ার বিষাদ। তারা বর্তমানের উষ্ণতাকে ডানায় মেখেই ভবিষ্যতের শীত থেকে বাঁচতে এক অনিশ্চিত, এক জরুরি যাত্রায় রওনা দেয়। অর্থাৎ প্রচন্ড শীতের এলাকা থেকে আমাদের মতো উষ্ণ অঞ্চলে, আমরা যারা দক্ষিণ এশিয়ার দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, এই অঞ্চলে ছুটে আসে। এখন যদি প্রশ্ন করি যে এই কবিতার আসলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে মেইনলি ৪টি পয়েন্ট। দেখো, ১ নম্বর হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি। অর্থাৎ বর্তমানের আরাম এবং সুসময় যেটা পাখি অনুভব করেছে, সোনালী মাঠ রয়েছে, মিষ্টি ফল আছে, কিন্তু তবুও সেগুলো ত্যাগ করে সে বুঝতে পেরেছে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি আসবে। সে নিজেকে প্রস্তুত করে উড়া শুরু করে দিয়েছে। ২, ঠিক তেমনি আমাদের কি করতে হবে? ভবিষ্যতের প্রস্তুতি নিতে হবে। ২, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া। অলসতা বা দ্বিধা না করে টিকে থাকার জন্য একদম সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়া এবং ডানা মেলা। যদি পাখিটি সেই প্রচন্ড শীতে আগেই ডানা না মেলতো, তাহলে কিন্তু শীতের মানে তীব্রতায় সে চলতে পারত না। ৩, অন্তরের ডাক শোনা। চারপাশের মনোহরী রূপের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে চেনার জন্য নিজের বিবেক বা ভিতরের সহজাত প্রবৃত্তিকে গুরুত্ব দেয়া। যে অন্তর বা আমার মন আসলে কি বলছে, সেগুলো শোনা। এন্ড দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলা। প্রকৃতির নিয়মই হলো চেঞ্জ হবে। সুতরাং নিজেকে খাপ খাওয়াই বা মানায় নেওয়ার মানসিকতাই আমাদেরকে এগিয়ে নেয়। তো সকল শিক্ষার্থী, অসংখ্য ধন্যবাদ। আশা করি কবিতাটি বুঝিয়ে ফেলেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে এর পরবর্তী কোন ধরনের ভিডিও চাও বা কি বিষয়টি কম বুঝছো আমাকে জানাবে। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।